বন্ধুরা, এই মুহূর্তে চলেছি রাখাল রাজা মন্দিরে। আমি চন্দ্রনাথ আপনাদের সঙ্গে রয়েছি রিচুয়াল কথা ইউটিউব চ্যানেলে। আজকে আপনাদের দেখাবো বর্ধমানের রাখাল রাজার মন্দির। বইচি স্টেশনে নেবে সেখান থেকে টোটো করে চলেছি রাখাল রাজা মন্দিরে। মন্দিরে পৌঁছে আপনাদের দেখাবো আজকে মন্দিরের পুজো, মন্দিরের চালচিত্র, মন্দিরের সামগ্রিক পরিবেশ। দেখুন দুদিকে ধান ক্ষেত, মধ্যিখান দিয়ে রাস্তা। দাদা এই রাস্তাটার নাম কি? কানলা রোড। কানলা রোড, এই রাস্তাটার নাম কানলা রোড। এই কানলা রোড ধরে আমরা চলেছি। বেনারসকে মন্দিরের শহর বলা হয়, কিন্তু পশ্চিমবঙ্গের বর্ধমান জেলাকে মন্দিরের শহর বলা যেতে পারে। পূর্ব বর্ধমানের বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেবদেবীর মন্দির যেভাবে ছড়িয়ে রয়েছে, তা পশ্চিমবঙ্গের অন্যান্য জেলায় যেমন দেখা যায় না, তেমনি অন্যান্য রাজ্যের দেখা যায় কি না তা বিতর্কের বিষয়। বর্ধমান ছাড়িয়ে সুদূর কানলা নয়, বর্ধমান থেকে মাত্র 60 কিলোমিটার পূর্ব বর্ধমানের মধ্যেই এই স্থান। এখানে রাখাল রাজা মন্দিরের গল্প আজ আপনাদের আমি শোনাচ্ছি। কানলার বৈদ্যপুর মোড় থেকে 15 মিনিট হাঁটা পথে গোপালদাসপুর গ্রাম, আর এখানকার গ্রাম্য দেবতা রাখাল রাজা। মন্দিরে মন্দিরে সুন্দর পরিবেশে যাদের ঘোরার ইচ্ছে আছে তারা এই মন্দিরে আসতে পারে। মন্দিরের ভিতরে রয়েছে রাখাল রাজার মূর্তি, রঘুনাথজির মূর্তি এবং গোপীনাথজির মূর্তি। প্রায় 5 ফুট লম্বা, আকাশি নীল গায়ের রং, টানা টানা চোখ, বাঁ হাতে নাড়ু এবং ডান হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে রাখাল রাজা গোপ বালকদের দলপতির ভূমিকায়। তার দুপাশে রয়েছে দুটি সাদা গাভী। তার বাঁ দিকে রয়েছে আকাশ নীল রঙের গোপীনাথজির মূর্তি এবং ডান দিকে রয়েছে সবুজ রঙের রঘুনাথজির মূর্তি। মনোরম প্রাকৃতিক পরিবেশে রাখাল রাজার মন্দির। মন্দিরের সামনে বিস্তীর্ণ ফাঁকা মাঠ এবং মন্দির এলাকায় গাছপালার সমাহার। মূল মন্দিরে ঢোকার আগেই রয়েছে বিশাল নাট মন্দির। এখানকার প্রতিনিয়ত ভক্তদের আনাগোনা চোখে পড়ার মতো। নাট মন্দিরে অবিরাম হারমোনিয়াম বাজিয়ে চলেছে এক ব্যক্তি, ঠাকুরের নামগান হচ্ছে। মন্দিরের দেওয়ালে রয়েছে শ্রীকৃষ্ণের ছোটবেলার অর্থাৎ বাল্য বয়সে নানান ছবি, যেমন পুতনা রাক্ষসী হত্যা, কালিয়া দমন, কংসবধ, ননিচুরি ইত্যাদি। এই মন্দির সম্পর্কে যে তথ্য আমাদের কাছে এসেছে তা পুরোটাই জনশ্রুতি এবং লোকশ্রুতির ওপর নির্ভর করে। এর কোনো প্রামাণ্য তথ্য আমরা পাই। ওখানকার সেবায়েতের মুখে যা শুনেছি এবং পালাদারদের মুখে যা শুনেছি তাই আপনাদেরকে আমি শোনাচ্ছি। মন্দিরের পেছনে যে এত বড় মাঠ, এইটার বললাম আপনাদের বিশেষ পুজো কবে হয়? বিশেষ পুজো বলতে রামনবমী, দোল, জন্মাষ্টমী, রথযাত্রা, অভিষেক। এরকম ভক্ত সমাগম হয়? ভক্ত রামনবমী দোলে মোটা লোক থাকে, মেলা বসে। নিত্যদিন ভোগ হয়? ভোগে কি থাকে? ঠাকুরের যে ভোগ, আতপকালের ভোগ রাখা লাগে। রঘুনাথ জি আছে, এখানে সবটাই ভোগ, পুরোটা পথ দিয়ে ভোগ করা হয়। আপনার নাম? আমার নাম পুষ্প। আপনি মন্দিরের পালাদারদের মধ্যে? এই রাখাল রাজা মন্দির, আমার ডান দিকে দেখছেন এটা হচ্ছে ভোগ ঘর। এই মুহূর্তে এখানে ভোগ রান্না হচ্ছে, অতএব ভোগের ছবি তোলা যাবে না। ভোগ রান্না হওয়ার পরে বেলা 2টোর সময় ভোগ ঠাকুরকে উৎসর্গ করে তারপরে ভক্তদের মধ্যে বিলি করা হয়। প্রতি ভোগের মূল্য 50 টাকা। এখানে বসিয়ে ভোগ খাওয়ানো হয়। ভোগের মধ্যে রয়েছে পঞ্চব্যঞ্জন। এই আসুন আমরা রাখাল রাজা মন্দিরের ভিতরে ছবি আজকে আপনাদের দেখাই মন্দিরের চালচিত্র এবং বিগ্রহের ছবি। বর্ধমানের খাতুনজের বাসিন্দা গোপীনাথ ভক্ত
রামকানাই গোস্বামী বর্গী আক্রমণের ভয়ে বা পারিবারিক কলহের কারণে আরাধ্য দেবতাকে সাথে নিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হয়। পথে ঘন জঙ্গল পড়ে। এদিকে গোপীনাথকেও ভোগ দেওয়ার সময় হয়ে যাচ্ছে। সেই সময় তিনি জঙ্গলের মধ্যে স্নান করে খড়কুটো জ্বালিয়ে গোপীনাথজির ভোগের ব্যবস্থা করেন। ঠিক সেই সময় রাজা গোপাল দাস তার সাথীদের নিয়ে শিকারে বেরিয়েছিল। ওই অঞ্চলে এসে দূর থেকে তিনি দেখেন আগুনের ধোঁয়া। তার মনে হয় ওখানে রান্না হচ্ছে এবং তিনি সপারিষদ সেখানে খাওয়ার জন্য যান। এমতো অবস্থায় গোপাল দাস এবং তার সাথীদের গোপীনাথজি আমন্ত্রণ জানায় খাওয়ার জন্য। অদ্ভুত ব্যাপার, রামকানাই যখন তাদের খাওয়ার জন্য অনুরোধ জানান তখন ছোট্ট একটা মালসায় গোপীনাথজির ভোগ রান্না হচ্ছিল। অদ্ভুত ব্যাপার, ছোট মাটির হাঁড়িতে ভোগ রান্না হয়েছিল, তাতেই সকলের পেট ভরে যায়। রাজা গোপাল দাস গোপীনাথজির এই মাহাত্ম্য বুঝতে পেরে রামকানাই গোস্বামীকে ওই স্থানে জায়গা দান করেন এবং সেখানে মন্দির নির্মাণের জন্য বলেন। তার নাম অনুসারেই ওই জায়গার নাম হয় গোপালদাসপুর গ্রাম। এদিকে ওই দিন রাতেই রাখালদাস স্বপ্নে দেখেন স্বয়ং গোপীনাথজি তাকে স্বপ্নে বলছেন, আর বৃন্দাবনে যাওয়ার আমার ইচ্ছে নেই, আমি এখানেই থাকতে চাই, তুই এখানেই আমার থাকার ব্যবস্থা কর। দেখবি পাশে যমুনা পুষ্করিণীতে যে কাঠ সকালবেলা ভেসে আসবে, ওই কাঠ নিয়ে নদীয়ার বাগনাপাড়ার এক 5 বছরের বালকের কাছে চলে যায়। সে কাঠ দিয়ে আমার মূর্তি তৈরি করে দেবে। সেই মতো নদীয়া জেলায় গিয়ে একটি বাচ্চা ছেলের দেখা মেলে এবং সে ওই মূর্তিটি তৈরি করে দেয়। আজ পর্যন্ত তার পরিবারের বংশধরেরাই মূর্তির অঙ্গরাগ করে আসছে। এর পাশেই প্রতিষ্ঠিত হয়েছে গোপীনাথজির মন্দির। এই মন্দিরের বড় উৎসবের মধ্যে রামনবমী, জন্মাষ্টমী, দোল উৎসব প্রভৃতি। বহু দূর দূর থেকে ভক্তরা এখানে আসেন। এখানে প্রতিদিন ভোগ হয়, মোট 4 বার ভোগ হয়। একবার ভোরবেলা, দুপুরবেলা, বিকেলে এবং রাত্রিরে। দুপুরবেলা ভোগ হয় ভাত ভোগ। এখানে 50 টাকা দিয়ে কুপন কেটে যে কোনো ভক্ত ভোগ খেতে পারে। ভোগের সঙ্গে রয়েছে পঞ্চব্যঞ্জন এবং এই পঞ্চব্যঞ্জন সহযোগে বেলা 2টোর সময় গোপীনাথজিকে ভোগ দেওয়া হয়, তারপরে মন্দির বন্ধ। তবে অদ্ভুত ব্যাপার, এই মন্দিরের একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে বিকেলের দিকে এই মন্দির চত্বরে কেউ থাকে না। তার কারণ কথিত আছে এই সময় রাখাল রাজা তার সপারিষদ ওই জায়গায় খেলা করে, তাই সন্ধ্যা নামার আগে ওই স্থানে আর কেউ পা দেয় না। তাহলে বন্ধুরা, যদি আপনারা এই মন্দির দর্শন করতে চান তবে হাওড়া বা শিয়ালদা থেকে যে কোনো ট্রেনে করে বঁইচি স্টেশনে নামবেন। সেখান থেকে টোটো করে বৈদ্যপুর এবং বৈদ্যপুর থেকে হাঁটা পথে 15 মিনিট অথবা টোটোয় গোপালদাসপুর গ্রাম। যদি কানলা থেকে আসেন তবে কানলা বাস স্ট্যান্ড থেকে টোটো করে 15 মিনিট সময় লাগে এই স্থানে আসতে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই গল্প? যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং অতি অবশ্যই শেয়ার করবেন। আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আগামী পর্বে নিয়ে আসবো নতুন কোনো ধর্মস্থানের কথা নিয়ে। নমস্কার।